দেখুন, আজ নির্মল ঘোষের এই গ্রেফতার কিন্তু রাজনীতির একটা অঙ্ক সামনে এনে দিল। পুরনো পরিভাষায় বললে সেই ওয়াশিং মেশিনের তত্ত্ব, আর নতুন পরিভাষায় বললে ভালো তৃণমূলের তত্ত্ব। আপনাদের মনে করিয়ে দেবো, ঋতব্রত তৃণমূল শিবিরের বিধায়করা যখন এই কলকাতার বোট ক্লাবে বৈঠক করছিলেন, তখন সেখানে উপস্থিত হন নির্মল ঘোষ। বেশ কিছুক্ষণ তিনি বন্ধ দরজার ভেতরেই থাকেন। নির্মল ঘোষ সেদিন দাবি করেন যে তিনি ওই বৈঠকে আমন্ত্রণ পেয়েই এসেছিলেন। সেদিন আমরা বলেছিলাম যে নির্মল ঘোষ কি তাহলে ভালো তৃণমূল সেজে গ্রেফতারি এড়াতে মরিয়া হয়ে জাভেদ খানের বোট ক্লাবে চলে গেলেন? পরের দিন রীতিমতো সাংবাদিক সম্মেলন করে, রবিবার ছিল সম্ভবত সেই দিন, নির্মল ঘোষকে চ্যালেঞ্জ করেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ঋতব্রতর দাবি ছিল কেউ নির্মল ঘোষকে আমন্ত্রণ জানায়নি, নির্মল ঘোষ কারোর হোয়াটসঅ্যাপে পাঠানো আমন্ত্রণপত্র দেখাতে পারবেন না, তিনি নাকি বরাহুত হয়েই ঢুকে পড়েছিলেন বৈঠকে। কিন্তু সেক্ষেত্রেও প্রশ্ন ওঠে, তাহলে নির্মল ঘোষ বিনা আমন্ত্রণে বন্ধ ঘরের মধ্যে প্রায় 1 ঘন্টা কোন অঙ্কে বৈঠকে ছিলেন? তবে নির্মলের এই কার্যত আত্মসমর্পণ যে ব্যর্থ হয়েছিল, তার সব থেকে বড় প্রমাণ হলো 13ই জুলাই নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষের গ্রেফতারি, এবং ঠিক তার 1 মাস পর আজ মানে 13ই আগস্ট স্বয়ং নির্মল ঘোষের গ্রেফতারি। বিশ্বনাথ চক্রবর্তী কি মানবেন যে নির্মল ঘোষের মতো বহু ভালো তৃণমূল হতে চাওয়া বিধায়কেরই আসল উদ্দেশ্যটা হলো নতুন সরকারের আমলে পুলিশি তদন্ত এবং সম্ভাব্য জেল যাত্রা এড়ানো? একেবারেই ঠিক। এবং পাওয়ার, রেসপেক্ট পাওয়ার, ক্ষমতাবানকে ক্ষমতা যার আছে তাকে সম্মান করা হয়। নির্মল ঘোষের কোনো ক্ষমতা এখন নেই, ফলে কাবাব কা হাড্ডির মতন তাকে যে গুরুত্বটা আপনার ঋতব্রতরা পাবে, কারণ পাওয়ার আছে, একদম তারা জয়ী বিধায়ক, সেইটা নিশ্চয়ই নির্মল ঘোষ পাবেন না, কারণ তিনি পরাজিত, ছেলে পরাজিত হয়েছে। কিন্তু সুমনদা, এখানে আমি বলবো যে ধরুন যদি ক্ষমতাটার পরিবর্তন না হতো রাজ্যে, এতটুকু ডেভেলপমেন্ট আপনি দেখতেন? নির্মল ঘোষ অ্যারেস্ট হতো, আপনি দেখতে পারতেন, বা তদন্ত এগোতো, বা সিবিআই টিমটা চেঞ্জ হতো। আমি আপনাকে বলছি, আজকে যদি তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকতো, কারণ তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায় এটাকে 60 কেস করে দিয়েছিল। পরিষ্কার নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে সর্বস্তরের থেকে বলা হয়েছিল এটা 60 কেস হয়ে গেছে, বা সিবিআই একমাত্র একজনকেই আইডেন্টিফাই করেছে, তিনি দোষী, এইটা ছিল। কিন্তু আমি আপনাকে বলছি, প্রথম দিন থেকে বিরোধী দলের নেতা হিসাবে কিন্তু শুভেন্দু অধিকারী এই ঘটনার সাথে যুক্ত ছিলেন। সামনাসামনি আসতে পারেনি, কারণ বামপন্থীরা যেহেতু আন্দোলনটাকে নেতৃত্ব দিয়েছেন, 2-1 বার মানে মহাকারণ অভিযানটাও উনি কিন্তু, সরি ওটা হলো এখন নবান্ন অভিযানটাও কিন্তু উনি নিজে উদ্যোগে করেছিলেন। শুভেন্দুর লোকজনই এসেই নবান্ন অভিযানটা পরিচালনা করেছিল। তারপরে অভিজিৎ গাঙ্গুলি চেষ্টা করেছিলেন যুক্ত হতে, কিন্তু যে কারণেই হোক আন্দোলনকারীরা তাদেরকে অ্যালাউ করেননি, ফলে তারা একটু পিছিয়ে এসছেন। কিন্তু শুভেন্দু অধিকারী কিন্তু ডে 1 থেকে ন্যায় বিচারের প্রশ্নে কিন্তু একেবারে লেগেছিলেন, যার জন্য এদেরকে প্রার্থী করা, রত্নাদেবনাথকে প্রার্থী করা থেকে শুরু করে মানে, এবং নির্বাচনের সময় প্রত্যেকটা জনসভায় তিনি বলতেন যে অভয়ার কাণ্ডের আমি তদন্ত করব এবং শাস্তির ব্যবস্থা করব। এটা দিনের পর দিন বলেছেন। ফলে শুভেন্দু অধিকারী রাজধর্ম পালন করবার অন্তত প্রথম স্টেপটা উনি নিয়েছেন আমি বলবো। তার কারণটা হলো যে নির্মল ঘোষের বিরুদ্ধে প্রথম থেকেই অভিযোগ ছিল, যেই অভিযোগটা সিবিআই কেন অন্তর্ভুক্ত করেনি আমার কাছে বিস্ময়। যে লোকটার বিরুদ্ধে মানে অভয়ার মা সরাসরি অভিযোগ করেছে, যে লোকটা সাদা চোখে বোঝা যাচ্ছে যে তাকে জিজ্ঞাসাবাদ করা দরকার, কেন সিবিআই তাকে তদন্তের অন্তর্ভুক্ত করেনি? আমার কাছে সেটা বিস্ময়। জিজ্ঞাসাবাদ করেছিল, ইনফ্যাক্ট বিশ্বনাথ দা এর একটা বাক্য নেই যেটা প্রথম দিন তারা বলেন। আমি তো পরিষ্কার বলছি যে যতটুকু বা জিজ্ঞাসাবাদ হয়েছে, আমার প্রশ্ন হচ্ছে তাকে কি করে ছেড়ে দেয়। দ্বিতীয় যে বিষয়টা, যে এই নির্মল ঘোষ কোন নির্মল ঘোষ? আপনার মনে থাকতে পারে কয়েকদিন আগেও একজন ড্রাইভার লটারি একটা পেয়েছিল, সেই লটারির টাকা মানে সেই লটারিটাকে তাকে বাড়িতে ডেকে তার থেকে কেড়ে মারধর করে খেদিয়ে দিয়েছিল। বলে এই নির্মল ঘোষ হলো সেই ধরনের লোক যে হলো এক্সটর্শনিস্ট, যার বিরুদ্ধে সরাসরি ওই জায়গায় তোলাবাজির অভিযোগ আছে। সেই নির্মল ঘোষ যাকে দেখলে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসন ব্যবস্থাটা ধরা পড়ে। মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসন ব্যবস্থা কেমন, নির্মল ঘোষ যেমন, এইটাই হলো উদাহরণ। একদম বিশ্বনাথ, আপনি যেহেতু মনে করালেন, পার্থবাবু এই দিকেই আমার ডান দিকে বসেছিলেন। প্রথম আমরা দেখাই
পার্থবাবু ঠিক কী বলেছিলেন স্টুডিওতে, সেই লটারির টিকিট ছিনিয়ে নেওয়ার কী কাণ্ড দেখুন। যিনি সত্যিকারের ভাগ্যের জোরে লটারির প্রাইজ লাগিয়েছিলেন, তার মাথাতেই পিস্তল লাগিয়ে গায়ের জোরে রীতিমতো মারধর করে তার টিকিটটা ছিনিয়ে নিয়েছিলেন পানিহাটির তৎকালীন বিধায়ক নির্মল ঘোষ এবং তার ছেলে। মারাত্মক অভিযোগ। এই পুরো ঘটনাটা আমি প্রথমেই শুনে নেব যার কাছ থেকে তার সঙ্গে এই ঘটনাটা ঘটেছিল। 9/11/2024 সালে আমি একটা ডিয়ার লটারি প্রথম পুরস্কার পাই 1 কোটি টাকা। তো তখন আমার মালিক জানতে পারে, আমাকে বলে ফ্ল্যাটে আয়। আমি যাই, তো নির্মল ঘোষের বাড়িতে ঢোকালো। ঢোকানোর পর তারপরে আমি ঢুকে বাদিকে একটা ঘর আছে, বাদিকে ঘরে ওখানে ঢোকালো। যেয়ে দেখছি ওখানে বসে আছে নির্মল ঘোষ, তীর্থঙ্কর ঘোষ, তারপর সুবীর কর্মকার আর মিঠুন চক্রবর্তী, আর এদিকে আপনার কাউন্সিলর গোবিন্দ দাস। বেশ। আর এদিকে সুশান্ত সরকার, আর প্রশান্ত সরকার তো আমাকে নিয়ে গেছে। তো সুশান্ত সরকার যেয়ে বলছে আমাকে যে, পার্থ তুই এত টাকা নিয়ে কী করবি, দাদাকে টিকিটটা দিয়ে দে, দাদা তোকে একটা কাজের ব্যবস্থা, চাকরির ব্যবস্থা করে দেবে। সুশান্ত সরকার বলল, না তুমি আমাকে বাড়ির থেকে বলে নিয়ে আসলে টিকিটটা ক্যাশ করাবে, ঠিক আছে, তুমি এখানে এসে দাদা আমি টিকিট দেবো না। যেই আমি না করেছি আমাকে সপাটা এক চড় মারে। যে মারাতে আমি যখন চিল্লাচ্ছি, সুশান্ত সরকারের ভাই কী করলো, প্রশান্ত সরকার আমাকে পেটে ঘুষি মারা শুরু করলো। যখন মারা শুরু করলো তখন আমি কি করলাম, চিৎকার করছি, বাঁচাও বাঁচাও করে যখন চিল্লাচ্ছি, তখন ঘরের তো দরজা বন্ধ, আর ওরা বাবা ছেলে একদম বসে আছে। হ্যাঁ বসে আছেন, ওর বাবা ছেলে বসে আছে। তো ওই নির্মল ঘোষ বিধায়ক উনি কী করলেন, সোফার তলা থেকে একটা বন্দুক বের করলেন, বের করে তখন আমার মাথায় ঠেকায়। যেই আমাকে মাথায় ঠেকায় তখন আমি চিৎকার করতে থাকি। যখন যেই চিৎকার করি বাঁচাও বাঁচাও করে, ওইদিকে আমার সবাই উঠে সবাই মিলে আমাকে পড়ে গেছি, তুলে আমাকে মারছে। যখন বন্দুক ঠেকায় তখন কি হলো, ওই তীর্থঙ্কর ঘোষ উঠে এসে আমার গলায় চিপে ধরেছে। গলা চিপে ধরে বলছে, তোকে জানে মেরে দেবো, ঠিক আছে, তোর লাশ গায়েব করে তোর লাশ রেল লাইনে ফেলে দেবো। আর ওই সময় সুশান্ত সরকার আমার পকেটে হাত ঢোকায়, হাত ঢুকিয়ে টিকিট দেখতে দেয়। আর এদিকে আপনার কাউন্সিলর গোবিন্দ মানিব্যাগ বের করে, মানিব্যাগ বের করে দেখতে থাকে। যখন পায় না তখন হাতাহাতিতে আমার জামার বোতামটা ছিঁড়ে যায়। তখন নির্মল ঘোষ আমার পকেটে হাত ঢোকায়, সামনের পকেটে হাত ঢোকায়, দেখে কিছু নেই, একটা ভেতরে কাগজ রয়েছে। তো ভেতরে পকেটে হাত ঢুকিয়ে তখন টিকিটটা বের করে নেয়। বের করে বলছে তখন এই দেখতো, এই টিকিটটা নাকি এটা নাকি দেখতো। তখন ওরা ব্যস্ত থাকে, তখন আমাকে ওরা বের করে দেয়। পরে কোনো রকম কম্পেনসেশন বা এই যে ছিনতাই করে নিল, কিছু কাজ বাদ দিন, কিছু টাকাটা কোনো প্রশ্নই ওঠে না। না না, তারপরে আমাকে ধমকি দিচ্ছে, সে তখনই ধমকি দিচ্ছে, বলছে যদি কোনো সময় কোনো রকম থানাতে গিয়ে কমপ্লেন করিস, ঠিক আছে, তুই তো মার্ডার হবি, তোর ফ্যামিলিকে তুলে নিয়ে আসবো, তোর ফ্যামিলিকে গায়েব করে দেবো। যে নির্মল ঘোষ বডিটাকে দ্রুততার সাথে নিয়ে পোড়ানোর ব্যবস্থা করলো, যে নির্মল ঘোষ রত্না দেবনাথ এবং তার স্বামীকে, তাদের মেয়েকে দেখতে দিল না, যে নির্মল ঘোষ এবং তার লোকজন মানে আরজিকর হাসপাতালেও কার্যত বলা যায় যে বডিটাকে দ্রুততার সাথে নিয়ে চলে গেল মা বাবাকে না জানিয়ে, সেই নির্মল ঘোষকে মানে অ্যাসাইনমেন্ট কারো থেকে পাননি। এই নির্মল ঘোষকে একা নিজের স্বতঃপ্রণোদিতভাবে করলেন। তার পেছনে সরাসরি রাজনৈতিক ষড়যন্ত্র কী ছিল? কারা নির্দেশ দিয়েছিলেন যে নির্মল তুমি এই কাজগুলো করো? কারা বলেছিল যে নির্মল ঘোষকে যে দ্রুততার সাথে করতে হবে? এবং নির্মল ঘোষ সেই অ্যাসাইনমেন্টটা পালন করেছেন, এবং যে সাক্ষরেদরা তার হয়ে কাজটা করেছে তাদেরকে সাব্বাস দিয়েছেন। হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে যে এটা পুলিশকে দেখতে হবে যে এই বৃহত্তম ষড়যন্ত্রটা কিন্তু সরাসরি পলিটিক্যাল ষড়যন্ত্র। পরিষ্কার এই ধরনের ঘটনাতে রাজনৈতিক নেতৃত্ব থাকে, যারা ক্ষমতায় থাকে তারা পরিষ্কার এগুলো এলিমিনেট করতে চায়। এটা আমরা ছোট আঙ্গারিয়াতেও দেখেছি, এটা নানা ঘটনার কনটেক্সটে আমাদের অভিজ্ঞতা আছে। ফলে নির্মল ঘোষের এই তৎপরতা, দ্রুততার সাথে বডি পুড়িয়ে দেওয়ার পেছনে কোন রাজনৈতিক মাথা ছিল, কারা ছিলেন, সেটা পূর্ণাঙ্গ তদন্ত করা উচিত এবং পরিষ্কার তাদেরকে জেরা করা উচিত। আমি তো নিজে অবাক হয়ে যাই, আপনার স্টুডিওতে সেটা বলেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলেছিলেন যে আমি সারা রাত্রি মনিটরিং করেছি। তাহলে সিবিআই কেন তাকে একবারের জন্য ডাকলেন না? সিবিআই তো বলা উচিত ছিল যে ম্যাডাম আপনি আসুন, আপনার সাথে কী ধরনের আলোচনা হয়েছে, কার সাথে আলোচনা হয়েছে, কিভাবে আলোচনা হয়েছে, সেটা আমরা জানতে চাই, শুনতে চাই। এবং একই সাথে আমি বলবো এই তদন্তটার মধ্যে অবশ্যই সেদিন যে হুলিগানরা সেমিনার হলটা ভেঙে দিয়েছিল,
এবং তথ্য 14 লোপাট তারিখ। করেছিল 14 আগস্ট। সেই দিন যে হুলিগানরা যারা এসেছিলেন তারা কারা, কাদের নির্দেশে এসেছিলেন, কি কারণে তারা সেমিনার হলটা ভেঙে দিয়েছিলেন প্রমাণ লোপাট করবার জন্য, সেটার পূর্ণাঙ্গ তদন্ত করে শাস্তির ব্যবস্থা করতে হবে। যে প্রশ্নটা বৃহত্তম প্রশ্ন আমি মনে করি সুমনদা, সেটা হলো যে দেখুন, এমন একটা ঘটনা যেই ঘটনার পলিটিক্যাল ডিভিডেন্ড বিজেপি পেয়েছে, এবং এটা সরাসরি অভয়ার ঘটনা কিন্তু মানুষকে নাড়িয়ে দিয়েছিল। তৃণমূল কংগ্রেসের পরাজয়ের পেছনে অভয়ার কাণ্ড একটা বড় ভূমিকা পালন করেছে বলে আমি মনে করি। পশ্চিমবাংলার সমস্ত স্তরের মানুষ ন্যায় বিচার চেয়েছিল, এবং এই কনটেক্সটেই তৃণমূলকে পরাজিত করবার জন্য মানুষ কিন্তু উঁচিয়েছিল। বিজেপি জয়ের পেছনে কিন্তু অভয়া কাণ্ড একটা বড় ঘটনা, এবং এই কনটেক্সটে আমি বলবো সরকারের কিন্তু রাজধর্ম পালনটাকে একদম কনস্ট্যান্টলি দেখাতে হবে। শুধুমাত্র ন্যায় বিচার করাটা যথেষ্ট না, ন্যায় বিচারটা দেখানো যথেষ্ট। সেই জায়গা থেকে যেই স্বাস্থ্য সচিবের বিরুদ্ধে অভিযোগ সেই সময় ছিল, এবং যেটা সেই তৎকালীন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে প্রায় সমস্ত বিরোধী লোকরাও এই অনিকেতদের দাবিগুলোকে সমর্থন করেছিলেন, এবং অনিকেতদের দাবিগুলো এর মধ্যে দ্বিতীয় দাবিটাই ছিল স্বাস্থ্য সচিবকে সরিয়ে তদন্ত করতে হবে। আমার মনে হয় যে ন্যায় বিচারটাকে দেখাতেও হবে, ফলে শুভেন্দু অধিকারীকে কিন্তু ওই জায়গাটাও অ্যাসিওর করতে হবে যে এই স্বাস্থ্য সচিবকে রেখে যদি আপনি তদন্ত করেন তাহলে মানুষের মধ্যে সন্দেহ হবে যে আপনি কিছু সিলেক্টিভ অবস্থান নিচ্ছেন না তো। এবং ফাইনাল যেটা বলবো যে দেখুন, আমাদের দেশে ল অ্যান্ড অর্ডারের কনটেক্সটে বলুন, ন্যায় বিচারের প্রশ্নে হোক, মানুষ যখন স্বাধীনতার পরে তো পশ্চিমবাংলায় এত বড় সামাজিক আন্দোলন হয়নি। একটা বিরাট ধরনের মানুষ কোনোদিন রাস্তায় নামেনি, সেও রাস্তায় নেমেছে। শাসক বিরোধী সাধারণ ঘরের মানুষ সবাই রাস্তায় নেমেছিল ন্যায় বিচারের জন্য। এই ন্যায় বিচারটা আমার সর্বোচ্চ আদালত কিন্তু দিতে পারেনি সুমনদা। আমার দিনের শেষে আমরা যখন বলি যে গার্জিয়ান অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ সুপ্রিম কোর্ট, শেষ পর্যন্ত সম্মানের সাথে এই কথাটাও আমাকে বলতে হয় যে সুপ্রিম কোর্টের যে ভূমিকাটা ছিল সেটার সাথে কিন্তু অসংখ্য প্রশ্ন যুক্ত আছে, সংশয় যুক্ত আছে। ন্যায় বিচারের প্রশ্নে কিন্তু সুপ্রিম কোর্টও কিন্তু আমি যাবো, তার আগে দ্রুত একবার রাজনীতির অঙ্কটা দেখে নেব। দেখুন, পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক, বিধানসভার প্রাক্তন মুখ্য সচেতক, উত্তর 24 পরগনার একদা দোর্দণ্ড প্রতাপ নেতা নির্মল ঘোষ। ভোট পরবর্তী হিংসা মামলায় ছেলে তীর্থঙ্কর ঘোষ গ্রেফতার হয়েছিলেন 13 জুলাই। আরজিকর কাণ্ডে বাবা নির্মল ঘোষ গ্রেফতার হলেন 13 আগস্ট। বিধানসভা ভোটে তৃণমূলের ভরাডুবির পর থেকেই এই নির্মল ঘোষের বিরুদ্ধে অভিযোগের পাহাড় জমছিল। কখনো লটারি কাণ্ড তো কখনো ভোট পরবর্তী হিংসা। আরজিকর কাণ্ডে অভিযোগ তো আগে থেকেই ছিল। নিয়োগ দুর্নীতিতেও নাম উঠে আসে নির্মল ঘোষের পরিবারের। সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসির প্রকাশিত দাগিদের তালিকায় 1269 নম্বরে নাম ছিল উত্তর 24 পরগনার পানিহাটির তৎকালীন তৃণমূল বিধায়ক ও বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষের পুত্রবধূ শম্পা ঘোষের। ছেলে প্রমোটার, বৌমা চাকরিচোর, শ্বশুর চুরিতে পিএইচডি, দুর্নীতিতে পিএইচডি, ওই ব্যারাকপুর বেল্টে। এই আবহেই গত 11 জুলাই আচমকা ঋতব্রত তৃণমূলের বৈঠক স্থলে দেখা যায় পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষকে। আপনাকে আমন্ত্রণ জানানো হয়েছিল? না হলে আমি এখানে চলে এলাম, মিটিংয়ে চলে গেলাম। বিষয়টি নিয়ে ঋতব্রত তৃণমূল শিবিরে এমনই অস্বস্তি তৈরি হয় যে দায় ঝাড়ার জন্য মুখ খুলতে হয় খোদ বিরোধী দলনেতাকে। একটা খুব পপুলার রেস্টুরেন্ট আছে, ভীষণ ভিড় থাকে, লোকে খাওয়ার জায়গা পান না। আমাদের মিটিংটায় একেবারে যখন শেষের দিকে হট করে দেখছি এই নির্মলবাবু, আমার মনে হয়েছে উনি বোধহয় খেতে টেতে এসছিলেন, পুরনো লোকজনকে দেখে ঢুকে পড়েছেন। এর দুদিনের মধ্যেই 13 জুলাই গ্রেফতার হন নির্মল ঘোষের ছেলে, পানিহাটির এবারের পরাজিত তৃণমূল প্রার্থী তীর্থঙ্কর ঘোষ। ঠিক 1 মাসের মধ্যেই গ্রেফতার হলেন নির্মল ঘোষ। এরপরই প্রশ্ন উঠতে শুরু করেছে, গ্রেফতারি এড়াতেই কি তিনি ঋতব্রত তৃণমূলে নাম লেখাতে চাইছিলেন? সবাই দেখেছেন তিনি একবার দৌড়ে কালো থেকে ভালো হবার চেষ্টা করেছেন, আবার সেখানে কি হবে ভালো মন্দ বুঝতে পারেননি, শাটল ককের মতন ঘুরেছেন। কালোয় থাকবেন না ভালোয় থাকবেন, ভালোয় থাকলে সুবিধে না কালোয় থাকলে সুবিধে, কোনটায় মুখ্যমন্ত্রী বেশি ঘনিষ্ঠ হওয়া যায়? আমরা ক্লিয়ারলি বলে দিয়েছিলাম সেদিন যে নির্মল ঘোষের সঙ্গে দূর দূরান্ত পর্যন্ত আমাদের কোনো সম্পর্ক নেই। এই নিয়ে অবস্থান স্পষ্ট করার চেষ্টা করেছে বিজেপি। মৃত তৃণমূল থেকে যারা ঋত তৃণমূলে এসে গেছে, যারা ওইসব বৈঠকে যাচ্ছে, তাদের জন্য পলিটিক্যাল ইমিউনিটি লেভারেজ নাকি বিজেপি আর রাজ্য সরকার, বিজেপির বিধায়কদের দ্বারা পরিচালিত সরকার নাকি দিচ্ছেন ঋত তৃণমূলের বৈঠকে।
নির্মলবাবুও গিয়েছিলেন। কোনো পলিটিক্যাল ইমিউনিটি নয়, আইনের পথে চলবে। আপাতত নির্মল ঘোষকে জেরা করে আরজিকর কাণ্ডে আরও সূত্রের খোঁজ পেতে চাইছে পুলিশ। আরজিকর কাণ্ডে নিহত চিকিৎসকের মৃতদেহের তড়িঘড়ি সৎকার নিয়ে শুরু থেকেই পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। সেই নির্মল ঘোষকে ওড়িশা থেকে গ্রেফতার করেছে পুলিশ। পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের গ্রেফতারির খবর আসতেই বিজেপি কর্মী সমর্থকদের পাশাপাশি উচ্ছ্বাসে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা। পানিহাটি পুরসভার সামনে নির্মল ঘোষের ছবিতে ছোড়া হয় ডিম, মারা হয় জুতো, লাঠি, ছবিতে পরানো হয় জুতোর মালা, আবির খেলে বাজনা বাজিয়ে মিষ্টিমুখ করেন বিজেপির কর্মী সমর্থকেরা। আমাদের বোন অভয়ার আত্মা তো আজকে শান্তি পেলই, তাছাড়া আমাদের দাদা মনীষ শুক্লারও আত্মা আজকে শান্তি পাবে। কুখ্যাত ক্রিমিনাল আপদ বিদায় নিল, পানিহাটি আজকে সত্যিকারের মুক্তি পেল। তথাকথিত বড় বাড়ি যে ক্রিমিনাল রাজত্ব 30 বছর ধরে কায়েম করে রেখেছিল এই পানিহাটিতে, আজকে সরকারের পালা বদলের পরে সত্যিকারের মুক্তি যদি পানিহাটি পেয়ে থাকে সেটা হলো আজকের দিনে প্রশাসনের দ্বারা উড়িষ্যা থেকে নির্মল ঘোষ অ্যারেস্ট হতে পেল। এদিনই ক্ষোভের মুখে পড়েছেন গ্রেফতার হওয়া আরেক প্রাক্তন তৃণমূল বিধায়ক। পুরনো একাধিক অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে নৈহাটির প্রাক্তন বিধায়ক সনদ দেকে। বৃহস্পতিবার পুনর্নির্মাণের জন্য তাকে এলাকায় নিয়ে এলে ক্ষোভে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা। দেওয়া হয় চোর চোর স্লোগান। ও কি ভেবেছে নাকি ও ডন? হ্যাঁ, এখন বিড়ালের বাচ্চা হয়ে গেছে, গাড়ি সব ভেঙেছে, আমার ছেলের পেটে বোম লেগেছে, এই সনদ করেছে নিজে দাঁড়িয়ে থেকে। পুলিশ সূত্রে জানা গেছে ধৃতের বিরুদ্ধে তোলাবাজি, অন্যের জমি জোর করে লিখিয়ে নেওয়া এবং 2021 সালে বিজেপি কর্মীদের মারধর ও মহিলা কর্মীদের শ্লীলতাহানির অভিযোগ রয়েছে। তো মানুষ যা করেছে আমি তো মনে করি কম হয়েছে। যা অত্যাচার সনদ করেছে ওখানে, মেয়েদের উপরে অত্যাচার, আমাদের মহিলা মোর্চা কর্মীদের বাড়িতে বোম মারা, ভাঙচুর করা, যার জমি দখল করেছে, যার দোকান দখল করেছে, যার ওই ওষুধের দোকান দখল করেছে, তারা কি ছেড়ে দেবে না? অসম্ভব ব্যাপার। আর ব্যারাকপুরে মাটি তো রিঅ্যাকশনারি মাটি আছে, রিঅ্যাকশন হবে, এর মধ্যে কোনো তফাৎ নেই। বিক্ষোভের জেরে ঘটনার পুনর্নির্মাণ না করেই ধৃতকে নিয়ে এলাকা থেকে চলে যায় পুলিশ। সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। দেখুন, বিশ্বনাথদা বললেন যে নির্মল ঘোষ বা তার দল বলের একার ক্ষমতা নেই এত কিছু করার, নিশ্চয়ই তার উপর কোনো ইনস্ট্রাকশন ছিল, তাকে তদন্ত আওতায় আনা উচিত বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলেন, ঠিক কথা। এবার এটা যারা করার দায়িত্বে ছিলেন কিন্তু করলেন না, অর্থাৎ সিবিআই, তাদের মাথার ওপর কার ইনস্ট্রাকশন ছিল? তাদেরকে তদন্ত বলতে কেন গায়ে লাগছে? কেন গায়ে লাগছে? সিবিআই করবেন না তো বলছেন কেন? কি করে হাস্যকর লজিক? যদি এক্ষেত্রে মাথার ওপর কেউ থাকে তাহলে সিবিআই এর মাথার ওপর কে ছিল? আরে কিসের কথা বলছেন? সিবিআই তো আছে। আচ্ছা বিমলদা যেটা বললেন, আরে শুভেন্দু অধিকারীকে চোর বলে এখন পা চাটতে হয়। বিমলদা যেটা বলছিলেন, বিমলদা দেখতেই পাচ্ছি আমরা, ওদের দুবেলা দেখতে পাচ্ছি, ওদের দুবেলা দেখতে পাই। এটা গভীর রাতের অনুষ্ঠান নয়, কালকেও বলেছি, আজকেও বলেছি, ক্রমশ লেট নাইট প্রোগ্রামের দিকে চলে যাচ্ছে। কিন্তু আমি তার আগে দ্রুত, যেহেতু অনিকেত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট তুলেছে, এনআরএস এর আজকের ঘটনা বহুস্তরীয়, সে নিয়ে প্রশ্ন উঠতে পারে। দেখুন, সেই আগস্ট মাস, 2 বছর আগে আগস্ট মাসেই সামনে এসেছিল আরজিকর কাণ্ড। এবার আরও এক মেডিকেল কলেজ, আবার কর্তব্যরত অবস্থায় মৃত্যু, তা নিয়ে রহস্য। এবার এনআরএস হাসপাতালে কর্তব্যরত নার্সের রহস্য মৃত্যু ঘিরে ছড়ালো চাঞ্চল্য। হাসপাতালের গাইনি বিল্ডিংয়ের শৌচাগার থেকে উদ্ধার হলো পটাশপুরের বাসিন্দা নার্সিং স্টাফ রূপালী বর্মনের দেহ। হাসপাতাল সূত্রে খবর, বুধবার রাতে নীলরতন সরকার মেডিকেল কলেজ ও হাসপাতালের স্ত্রীরোগ বিভাগের এইচডিইউতে ডিউটি করছিলেন রূপালী। ঘণ্টাখানেক পরেও নার্সিং স্টেশনে তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন কর্মীরা। এরপর অ্যান্টিনেটাল ওয়ার্ড ও অ্যান্টিনেটাল অবজারভেশন রুম লাগোয়া শৌচালয় ভেঙে উদ্ধার করা হয় তাকে। শেষ যেটি কাজ 9:45 নাগাদ তিনি একটি ডেথ সার্টিফিকেট লিখছিলেন, সেটি অসম্পূর্ণ ছিল এই কারণেই তার খোঁজ পড়ে আচমকায়। এবং তখন যারা তার ওয়ার্ডের সহকর্মী তারা তাকে খুঁজে পাচ্ছিলেন না, ফলে পরবর্তীকালে সেই যে ডেথ সার্টিফিকেট, সেই ডেথ সার্টিফিকেট ডিসি লেখার কাজটা অন্য একজন সম্পূর্ণ করেন।
পরবর্তীকালে তার খোঁজ হয় এবং খোঁজাখুঁজি করতে গিয়ে তাকে পাওয়া যায় স্ত্রীরোগ বিভাগের অ্যান্টিনেটাল ওয়ার্ড, তার পাশে একটি শৌচাগারের দরজা বন্ধ ছিল, সেটিকে ভেঙে ভেতরে তাকে উদ্ধার করা হয়। 11টার দিকে নাগাদ ফোন এসেছিল কি এরকম কি আপনার ওয়াইফের শরীর খারাপ হয়েছে, আপনি তাড়াতাড়ি আসুন। আমার ওয়াইফের ফোন থেকেই ফোন করেছিল কেউ। নাইট ডিউটি ছিল, 11:30 12টার দিকে খবর আসে যখন জামাই যে তাকে বিয়ে দেওয়া হয়েছিল সে বলছে নেই, সঠিক তদন্ত চাই। হাসপাতাল সূত্রে খবর, মৃতদেহের পাশে মিলেছে ফেন্টানিলের 2টি ও মেডাজোলামের একটি ফাঁকা ভায়েল। অস্ত্রোপচারের সময় রোগীদের অজ্ঞান করতে এই ওষুধ ব্যবহার করা হয়। ডিউটিতে ছিলেন, তারপরে হঠাৎ পাওয়া যাচ্ছিল না, ওনাকে খোঁজ করে তখন দেখা যায় যে টয়লেটের দরজা বন্ধ, এবং টয়লেটের দরজা ভেঙে দেখা যায় যে মানে আমাদের সিন অফ ক্রাইম আছে সেটা সিল করে দেওয়া হয়েছে এবং বাকি যা ইনভেস্টিগেশন আছে অলরেডি আমাদের লেডি হোমোসাইড স্কোয়াড যারা আছে ওরা অলরেডি টেক আপ করে নিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন স্বাস্থ্যমন্ত্রী। হস্টেলে কোনো দিন ছিল ম্যারেড হয়েছে জাস্ট এই মার্চে বিয়ে হয়েছে। ওর শ্বশুরবাড়ি এখানে না, দিল্লিতে। ওর হাজব্যান্ড নিয়ে ক্যান্টনমেন্টে ভাড়া থাকে, আর ওর বাড়ি হচ্ছে পূর্ব মেদিনীপুর। তো ওর দাদাকেও ঘটনা করেছে রাতেই 9টা 10-15 দিকেও বাথরুমে গেছে। আমরা পরবর্তী যা সব কিছু পুলিশের হাতে আমরা তুলে দিই। পরিবারের দাবি মতো মেডিকেল কলেজ পুলিশ মর্গ ফরেন্সিক ডিপার্টমেন্টের এই চোরের তত্ত্বাবধানে এনআরএসের নার্সের ময়নাতদন্ত হয়। সূত্রের খবর, সুরাত হালে মৃত নার্সের কনুইয়ের নিচে সূচ ফোটানোর দাগ নজরে এসেছে। লাংসটাকে প্রিজার্ভ করা হবে, লিভার প্রিজার্ভ করা হবে, স্মল ইন্টেস্টাইনের একদম শুরুর দিকের অংশ নেওয়া হবে, স্টামাকের ভেতর যে কন্টেন্ট আছে সেটাকে প্রিজার্ভ করা হবে, কিডনি এবং ব্লাডারে যে ইউরিন আছে সেটা প্রিজার্ভ করা হবে। ইতিমধ্যে রক্ত সংগ্রহ করা হয়েছে এবং তার মস্তিষ্কের কিছুটা অংশ প্রিজার্ভ করা হবে। সেইগুলো পরবর্তীকালে প্যাথোলজিক্যাল টেস্ট হবে এবং স্টেট ফরেন্সিক সায়েন্স ল্যাবে পাঠানো হবে। ময়নাতদন্তে চিকিৎসকদের প্রাথমিক অনুমান, অতিরিক্ত মাত্রায় ফেন্টানিল ও মেডাজোলাম ওষুধ প্রয়োগের ফলে মৃত্যু হয়ে থাকতে পারে। তবে সেটাই মৃত্যুর কারণ কিনা ময়নাতদন্ত এবং ফরেনসিক পরীক্ষার পর তা স্পষ্ট হবে। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে নার্সের মৃত্যুর উল্লেখ করা হয়েছে। অক্সিজেনের অভাবে চোখের সাদা অংশের পাশাপাশি নখ ও জিভের একাংশ নীলচে হয়ে গেছিল। আমরা নার্সেস ইউনিটি থেকে সব সময় বলি একটা নিরপেক্ষ উচ্চ পর্যায়ের তদন্ত হোক এবং যে অপরাধী সে শাস্তি পাক। এন্টালি থানায় গিয়ে মৃতার স্বামীর সঙ্গেও কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। পুলিশ সূত্রে খবর, এদিন রাতে যারা ডিউটিতে ছিলেন সবাইকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঝিলম করঞ্জাই, সন্দীপ সরকার ও সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। অর্থাৎ অনিকেত, তুমি বলছো যে আজ থেকে 2 বছর আগে আরজি করের ঘটনা যেরকম ডিউটির চাপ, সুরক্ষা, থ্রেট কালচার, পরতে একটার পর একটা সমস্যা ভয়ঙ্কর চেহারা সামনে এনেছিল, 2 বছর পরে এই নার্স বোনটির মৃত্যুও এইরকম একাধিক সমস্যা সামনে আনতে পারে না? যে কথাটা বলা প্রয়োজন এখানে একটা টয়লেট যেটা ভিতর দিক থেকে দরজা বন্ধ ছিল বলে এখনো আমরা জানতে পারছি, এবং সেখানে পুলিশ সূত্রে খবর যে তিনি আত্মঘাতী হয়েছেন বলেই মনে হচ্ছে। পোস্টমর্টম রিপোর্ট অবশ্যই সামনে আসা প্রয়োজন। সামনে এলে এই বিষয়টা সম্পর্কে অ্যাকচুয়ালি কজটা কি সেটা আমরা জানতে পারবো। কিন্তু এই প্রসঙ্গটাকে যখন আসে তখন শুধুমাত্র এই ঘটনা কেন, এইরকম সাম্প্রতিক যদি আপনি ঘটনা দেখেন তাহলে নানান ঘটনা মেডিকেল কলেজগুলোর ভিতরে নার্সিং স্টুডেন্ট, নার্সিং স্টাফ যারা, তাদের ক্ষেত্রে আপনারা দেখতে পাবেন। আন্দোলনের সময় যখন এই নার্সিং পড়ুয়া, নার্সিং স্টাফ তাদের সাথে যখন সবাই মিলেই তো আন্দোলন হয়েছে, সেই সময় যখন বিভিন্ন আলোচনা আসছে, আমাদের থ্রেড কালচারের কথা আসছি, থ্রেড কালচার অন্যতম কারণ কিনা এই ঘটনার ক্ষেত্রে, কর্মে চাপ, সুরক্ষার জায়গা, এইগুলো চাপ কিনা, এই বিষয়টাকে খতিয়ে দেখার প্রয়োজন আছে। যদি বলেন যে অন্দরমহলটা কেমন আছে, তাহলে অন্দরমহলটা 2 বছর আগে যেরকম ছিল, ইনফ্রাস্ট্রাকচারগত দিক থেকে, ম্যান পাওয়ারেরগত দিক থেকে, পরিকাঠামোর দিক থেকে, সদ্য নতুন পালাবদল হয়েছে, 4 মাসের সরকার, কিন্তু স্বাভাবিকভাবেই তাকে সময় দেওয়া প্রয়োজন। আমরা সময় দিতেও প্রস্তুত। নতুন স্বাস্থ্যমন্ত্রী যাচ্ছেন বিভিন্ন জেলা থেকে বিভিন্ন জায়গাগুলোতে, কিন্তু পরিকাঠামোর চিত্র বা সুনির্দিষ্ট দৃষ্টিভঙ্গির পিছনে সুরক্ষার চিত্র এখনো অবধি আমরা সেই অর্থে কোনো পরিবর্তন দেখতে পাইনি। সিসিটিভি জয়ন্ত, আমার স্পেসিফিক প্রশ্ন আছে, সেটা হচ্ছে ধরো আমি এখানে এই প্রতিবেদনেই শুনলাম 9টা 10-এ রাত্রিবেলা তিনি যদি শৌচাগারে ঢোকেন, তার দেহ সকাল 10টা বা সকালে কেন আবিষ্কার হবে? মানে আমি বলছি যে তার আগে এইটা তো মানে আনম্যান্ড, আনট্রেসড এইভাবে থাকতে পারে। সুমন, তার মানে দাঁড়াচ্ছে নজরদারির অভাব তো আছে। 2 বছর আগে একটা ক্লোজড প্রেমিসেস, মানে একটা চিকিৎসা ক্ষেত্রে, চিকিৎসালয়ে যেমন একটি ডাক্তার মেয়ের মৃত্যু দেখলাম,
2 বছর পরে ওরকমই একটি ক্লোজড সারফেসে একজন নার্স মেয়েরও মৃত্যু দেখলাম। এবারে দরজা ভেতর থেকে বন্ধ মানেই যে তিনি খুন হননি তা কিন্তু বলা যায় না। আজকালকার অটোমেটিক দরজা তুমি জানো, টেনে দিয়ে বাইরে থেকে টেনে দিয়ে চলে গেলে এনআরএসে কি অটোমেটিক দরজা হতে পারে, সেটা আমরা আন্ডারস্টিমেট করব কেন? সব দিক আমরা খোলা রাখবো, এটাই কিন্তু তদন্ত পদ্ধতি। একদম কোনইতে ইনজেকশনই বা দিয়ে মরবে কেন সে? যে মেয়েটি নার্স, তার মৃত্যুর আরো অনেক কারণ থাকতে পারতো। যাই হোক, যদি আত্মহত্যাও করে তাহলেও আত্মহত্যার একটা কারণ থাকবে। আত্মহত্যা করার পেছনে কারা দায়ী, কারা তাকে প্রভোগ করেছে বা বলেছে আত্মহত্যা করতে বাধ্য করেছে, সেটাও কিন্তু দেখতে হবে। যেটা ভালো লাগলো সেটা হলো স্বাস্থ্যমন্ত্রী নিজে সেখানে গেলেন এবং ব্যাপারটা মৃতদেহটি পোস্টমর্টেমে গেল। তাড়াহুড়ো আমরা দেখলাম না। আমার ধারণা এখানে একাধিক পোস্টমর্টেম করবার জন্য মৃতদেহটা যেন প্রিজার্ভ করে রাখা হয়, এটা আমি বলতে চাইবো। যেটা আগের বার আমরা দেখিনি, দ্রুততার সঙ্গে দাহ করা হবার পরে অনেক প্রশ্ন উঠেছিল যার উত্তর আমরা পাচ্ছি না। এক্ষেত্রে যেন সেই তড়িঘড়ি ব্যাপারটা না করা হয়। এছাড়াও যেটা আমরা দেখলাম যে এখনো লুকোবার চেষ্টাটা হয়নি, স্বাস্থ্যমন্ত্রী সেখানে গিয়ে পৌঁছেছেন। সুমন, তোমাকে একটা কথা বলি বিমলদার কথার সুবাদে, যে রিক্রুটার কিন্তু শুধু রাজনৈতিক মহলেই নিয়োগ করা হয়নি, রিক্রুটার পুলিশ মহলেও নিয়োগ করা হয়েছিল। বিনীত গোয়েল তার একটা প্রমাণ। শুধু তাই নয়, অনির্বাণ একটু আগে যে বলল থানায় গিয়ে ওর একটা অভিজ্ঞতা হয়েছে, আরে এই অভিজ্ঞতা আমাদের রোজকার। তোমার এখানে এসে আমি বলি যে পুলিশ অভিযোগ তো নেয়ই না, উল্টে একটা অভিযোগ এলে তার দর নির্ধারণ করে। অনির্বাণ আজকে গিয়ে জানতে পারলো পালাবদলের পর, এ তো আমরা 15 বছর ধরে রোজ দেখছি। সিবিআই এর কথা বলতে গেলে বলতে হবে সীমা পাহুজা সরে গেছে। 4 দিন পুলিশ তথ্য প্রমাণ লুট করেছে বলে অভিযোগ উঠেছে, আদালত খুশি নন। আদালত এসআইটি তৈরি করেছেন, তাদের রিপোর্টেও আদালত খুশি নন। আদালত একটা লক্ষণ রেখা তৈরি করে দিয়েছেন ঘটনার সময় থেকে বডি ক্রিমেট করা অবধি, তার মধ্যে সিবিআই তদন্ত করবে। তবে আমরা আপাতত এখানে সিবিআই তদন্ত চাইব না। সিবিআই আমাদের যা দেখিয়েছে তাতে আপাতত আমরা সিবিআই এর ওপর থেকে ভরসা সরিয়ে রাজ্য পুলিশ বা ডিটেকটিভ ডিপার্টমেন্ট, হোমিসাইড স্কোয়াড যারা আছে, কিন্তু নজরুলদার কাছে আমার প্রশ্ন থাকবে যে দেখুন, অভয়া বৃহত্তর প্রশ্নটা কি তুলেছিল যে দেশের সমস্ত স্বাস্থ্য প্রতিষ্ঠানে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, নার্স এদের সবার সুরক্ষা, তো তার মানে আলটিমেটলি কিন্তু এনআরএস বলুন বা আরজিকর বলুন বা অন্য রাজ্যের ছবিটা কিন্তু খুব একটা, শুধু তো সিসিটিভি লাগালে হবে না, একটা নজরদারি এবং একটা শৌচাগার। কেন হ্যাঁ, এরকম তো নয় যে আমাদের সরকারি পরিকাঠামোয় 300টা করে শৌচাগার থাকে, খুব সীমিত সংখ্যক, প্রয়োজনের তুলনায় কমই থাকে। সেখানে রাত 9টা-10 থেকে সকাল হয়তো 10টা অবধি কেন বন্ধ আছে কেউ খেয়াল করছে না। মানে আলটিমেটলি কিন্তু সুপ্রিম কোর্টের আমরা যেটা সমালোচনা করলাম, আমি বলছি যে আমি কারুর খারাপ লাগলে ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু বিষয়টা হচ্ছে সেই যে টাস্ক ফোর্সটা, তাদের তো কাজটাই করা যেটা সুপ্রিম কোর্টে চন্দ্রচূড় সাহেবের নির্দেশে তৈরি হয়েছিল। তাদের বেসিক কাজটা কী ছিল? যে পরিকাঠামোটা এবং নজরদারিটা এতটা পুক্ত করা, এতটা শক্তিশালী করা যে চিকিৎসক থেকে, রোগী থেকে, স্বাস্থ্যকর্মী থেকে সবাই যাতে সুরক্ষিত থাকে। এই নার্স বোনটার ঘটনা এনআরএসে দেখিয়ে দিল যে পরিকাঠামোটা তৈরি নয়। নজরুলদা, দেখুন, আরজিকর কাণ্ডে আমি বারবার বলেছি যে রাজ্যের রাজধানীর বুকে একটা সরকারি মেডিকেল কলেজ এবং হাসপাতালে একজন মহিলা চিকিৎসক কর্তব্যরত অবস্থায় ছিলেন, তাকে ধর্ষণ করে খুন অথবা খুন করে ধর্ষণ করা হলো। তো নিরাপত্তাহীনতা। এনআরএস কাণ্ডেও যেটা হয়েছে, যেটা ভিতর থেকে দরজা বন্ধ ছিল বলা হচ্ছে, কারণ অন্য হতে পারে, এখানেও দেখা যাচ্ছে যে নার্সেরা ডিউটি করছেন, তাদের দেখাশোনা বা তাদের কোনো নিরাপত্তাহীনতা ঘটলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া, এটা নাই। যদি থাকতো তাহলে ওই রাত্রি 9টাতে যে মেয়েটি বাথরুমে গেল, সকালবেলায় তার আরেকটা সূত্র অবশ্য বলছে যে রাতেই উদ্ধার হয়েছে, কিন্তু সেক্ষেত্রেও প্রায় 2-2.5 ঘন্টা পরে, সেটাও সরকারি হাসপাতালের ক্ষেত্রে আই ওপেনার। না, শুনুন একটা কথা বলি, এখানে মৃতদেহ নিয়ে গিয়ে জ্বালিয়ে দেওয়ার কোনো চেষ্টা কেউ না, কোনো মাতব্বর নিয়ে গিয়ে জবরদস্তি কিছু করেনি। পরিবারের দাবি মেনে, পরিবার যা যা দাবি মেনেছে মেনে নেওয়া হয়েছে,
উচ্চ পর্যায়ে তদন্তের কথা বলা হয়েছে। সবচেয়ে বড় কথা, বাথরুমের ভেতরে সিসিটিভি না থাকুক, বাইরে তো রয়েছে। সেই মেয়েটি গেছে কেন, কখন গেছে, সঙ্গে কেউ ছিল কিনা, পরে কেউ গেছে কিনা, এগুলো তদন্তে উঠে আসবে। সুতরাং তদন্ত ঠিকঠাক হবে, এ নিয়ে সন্দেহের কোনো জায়গা নেই। সেকেন্ড যে প্রশ্নটা, সেটা হচ্ছে থ্রেট কালচার, হুইচ ইজ এ পার্ট অফ এ লার্জার কালচার। এখন এই কালচারটা সত্যি আছে কিনা, তার উপর কি থ্রেট ছিল কিনা, এইগুলো যদি ভালো করে তদন্ত করা হয়, আমি মনে করি তদন্ত করা উচিত। এবং এই থ্রেট কালচার যদি এখনো থেকে থাকে, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। এই কালচার তো আর একদিনে ডেভেলপ করে না, একটা পুরনো সিস্টেম। আর সবচেয়ে বড় কথা, পরিকাঠামো উন্নয়নেরও ডেফিনেটলি প্রয়োজন আছে, যে নার্সের সংখ্যাটা কম কিনা, রোগী পিছু নার্স ঠিক আছে কিনা, ডাক্তার ঠিক আছে কিনা, এগুলো দেখা উচিত। এবং অবশ্যই সরকার এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে, এইটুকু আমি কথা দিতে পারি। একদম। আমি খানিকক্ষণ আগে অনেকে জিজ্ঞেস করছিল যে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট কি। আমি নজরুলদা একটু টেকনিক্যালি দর্শকদেরও বুঝিয়ে দেবেন। ময়নাতদন্তকারী চিকিৎসকদের প্রাথমিক অনুমান হচ্ছে অতিরিক্ত মাত্রায় ওই ওষুধটি প্রয়োগের ফলে মৃত্যু হয়ে থাকতে পারে। তবে সেটাই একমাত্র মৃত্যুর কারণ কিনা ময়নাতদন্তর ফাইনাল রিপোর্ট এবং প্রয়োজনীয় ফরেনসিক পরীক্ষার পর সেটা স্পষ্ট হবে। তবে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে শ্বাস প্রশ্বাসের ক্রিয়া বন্ধ হয়ে নার্সের মৃত্যু হয়েছে এটা লেখা আছে, এবং অক্সিজেনের অভাবে চোখের সাদা অংশের পাশাপাশি নোক এবং জিভের একাংশ অক্সিজেনের অভাবে নীলচে হয়ে গেছে এটা দেখা যাচ্ছে। দেখুন, এটা একটা ব্যাপার তো খুব পরিষ্কার হচ্ছে, আমি যতটুকু বুঝি, যে ওষুধটা প্রয়োগ করা হয়েছে সেটা নার্স নিজেও করতে পারে, বা তদন্তে দেখা যাবে যে অন্য কেউ জোর করে প্রয়োগ করতে পারে। তো সেই আপনারা তো জানেন যে অজ্ঞান করার জন্য এই ওষুধটা ব্যবহার করা হয়। তো সেটা ওভারডোজ হওয়ার ফলে এই যে আমাদের শরীরের যে পরিবর্তন, ডাক্তারবাবু আমার থেকে আরও বেশি ভালো বলতে পারবেন, যে অক্সিজেনের অভাব বা অন্য কিছুর যে অভাব, সেগুলো কিন্তু ওষুধের জন্য হয়েছে। এবং স্বাভাবিকভাবে হতে পারে যে এই ওষুধ প্রয়োগটা প্রাথমিক কারণ, কিন্তু এর পরে যখন ভিসেরা পরীক্ষা করা হবে বা যে খাবারগুলো পরীক্ষা করে দেখা হবে যে কটার সময় খেয়েছিল, কতটা হজম হয়েছে, এগুলো দেখা যাবে। এবং তারপরে যদি দেখা যায় যে পাকস্থলিতে অন্য কিছু পয়জন আছে বা অ্যালকোহল আছে বা এই জাতীয় মাদক জাতীয় কিছু পাওয়া গিয়েছে, তাহলে কিন্তু তদন্তের পরিধিটা আরও বাড়বে। অনেকে না, নিঃসন্দেহে তাই। এই প্রাথমিক যে পোস্টমর্টম রিপোর্ট সম্বন্ধে জানালো, সেই রিপোর্ট থেকে যে জায়গাটা পরিষ্কার, সেটা হচ্ছে যে একটা ড্রাগের ওভারডোজের প্রসঙ্গ আছে। কিন্তু চিকিৎসকরা যে কথা বলেছেন যে বাকি রিপোর্টগুলো এবং বাকি ভিসেরা রিপোর্ট দেখা দরকার। তাহলে এই জায়গাটা তো একটা জায়গা, যে এসটিএফ তৈরি করেছিল তৎকালীন সুপ্রিম কোর্টের অধীনে চন্দ্রচূড় সাহেব, তাহলে সেদিনই আমরা প্রশ্ন তুলেছিলাম বাংলার প্রতিনিধি কোথায়। আসল উদ্দেশ্য কি আদৌ স্বাস্থ্য পরিকাঠামোর মধ্যে যে সুরক্ষার অবহেলার জায়গা আছে সেটাকে পরিষ্কার করা? তাহলে সেটাকে যদি পরিষ্কার করা হতো, তাহলে আমরা তার ফলপ্রসূ আজকেও দেখতে পেতাম বা বিগত দিনগুলোতেও দেখতে পাবো। তাহলে উদ্দেশ্য ছিল শুধুমাত্র এই আন্দোলনটাকে কীভাবে কন্ট্রোল করা যায় তার একটা ঘৃণ্য প্রয়াস, এর বাইরে অন্য কিছু ছিল বলে আমার মনে হয় না। আমি যে কথাটা বলতে চাই, স্বাস্থ্যমন্ত্রী আজ এসেছেন, ঘটনার তদন্তের জন্য দিয়েছেন, এতে সত্যি এর প্রশংসনীয়। কিন্তু পাশাপাশি যে কথাটা বলতে চাই যে এই যে প্রাইমারি রিপোর্ট, এই রিপোর্টের পর এই ঘটনার ডিপ ইনভেস্টিগেশন করা প্রয়োজন। এবং অন্যতম কারণ যদি থ্রেড কালচার থাকে, যদি নাও থাকে, তাহলেও যে অ্যাডমিনিস্ট্রেটিভ থ্রেড কালচার নার্সিং সিস্টেমের মধ্যে দিনের পর দিন আছে, একথা ঠিক। একদিনে কেউ ক্রিমিনাল হয় না, একদিকে যেমন ধর্ষক হয় না, একদিনও থ্রেড কালচার তৈরি হয় না। কিন্তু কাউকে না কাউকে তো দায়িত্বটা নিতে হয় ভাঙার। সেই দায়িত্বটা নতুন সরকার নেবে কি নেবে না, এইটা নতুন সরকারকে ঠিক করে। আমি দ্রুত একবার আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আসতেই হবে, তার কারণ ভারতবর্ষে একজন নির্বাচিত জনপ্রতিনিধি, তিনি দিনের পর দিন, একবার নয়, বাঙালির আত্মাভিমানের সঙ্গে যে নামগুলো ওতপ্রোতভাবে জড়িত, তার যিনি শীর্ষে থাকবেন তিনি নেতাজি সুভাষচন্দ্র বসু। সেইখানে দাঁড়িয়ে, যেখানে স্বয়ং রবীন্দ্রনাথ, যাকে সুভাষচন্দ্রকে দেশনায়ক আখ্যা দিয়েছিলেন, কোনোদিন হয়তো রবীন্দ্রনাথ স্বপ্নেও ভাবতে পারেননি যে বাংলার মাটিতে একজন আমি সুনাগরিক নয় কুনাগরিক দিনের পর দিন সেই তার কোট আনকোট এবং দেশের নতমস্তকে যাকে দেশনায়ক মেনেছিল, তাকে দিনের পর দিন চরম অপমান করা হবে, দেশদ্রোহী বলা হবে। বিজেপি সাংসদ অনন্ত মহারাজ যে ভাষাতে নেতাজিকে আক্রমণ করেছেন,
কোনো নিন্দাই তার জন্য যথেষ্ট নয়। আজকে শুনলাম যে বঙ্গবিভূষণের মতো সরকারি সম্মান কেড়ে নেওয়া হয়েছে, যথেষ্ট নয়। আমার পরিষ্কার প্রশ্ন রইল যে বিজেপি সরকারই তো ক্ষমতায় আসার পর তারা বলতো যে কংগ্রেসিরা জওহরলাল নেহেরুকে বড় করে দেখায়, নেতাজিকে বড় করে দেখায় না। ইন্ডিয়া গেটে এই বিজেপি সরকার নেতাজির মূর্তি বসিয়েছিল। আজকে দিনের পর দিন তাদের একজন সাংসদ দাঁড়িয়ে আজকে পার্লামেন্টের সামনে দাঁড়িয়ে তিনি একটা ফেক নিউজ, একেবারে আমার প্রতিনিধি দেখিয়ে দিয়েছে যে হোয়াটসঅ্যাপে ঘুরছে একটা ফেক নিউজ, সেই সংবাদপত্রের কাটিং, সেটা আদৌ সত্যিই নয়, সেটা দাঁড়িয়ে তিনি দিনের পর দিন নেতাজিকে অপমান করে যাবেন। আমাদের স্পষ্ট প্রশ্ন, না, ওই বঙ্গবিভূষণ কেড়ে নেওয়া যথেষ্ট নয়। আবার বলছি, কেন তাকে গ্রেফতার করা হবে না? যেখানে নেতাজি নিয়ে যারা অপমানজনক পোস্ট করছে পুলিশ তাদের গ্রেফতার করছে এবং সঠিক কাজ করছে, সেখানে শুধু মূর্তি বসিয়ে আমরা সম্মান জানাবো? অথবা এইভাবে একজন জনপ্রতিনিধি তিনি দেশনায়ককে অপমান করলে তার বঙ্গবিভূষণ শুধু কেড়ে নেওয়া হবে? কেন তাকে গরাদের মধ্যে পাঠানো হবে না? কেন তাকে এখনও মাথা উঁচু করে পার্লামেন্টের সামনে দাঁড়িয়ে ফেক নিউজ ছড়াতে সাহায্য করা হবে? পরোক্ষে তাকে গ্রেফতার না করে তাকে সাহায্য করা হচ্ছে এবং দেশবাসীকে অপমান করা হচ্ছে। স্পষ্ট ভাষায় এই কথা বলার সময় এসেছে। প্রথম প্রতিবেদন। নেতাজি হিসেবে ওয়ার ক্রিমিনাল, যায় দেশের বিরুদ্ধে যুদ্ধ করে, বন্দুক তোলে, দেশদ্রোহী হয় না নয়। দেশের বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসুকে বারবার অপমান, দেশনায়ক সম্পর্কে বারবার অসম্মানজনক মন্তব্য। বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের মন্তব্য ঘিরে নিন্দার ঝড় উঠেছে। এই আবহে বুধবার নেতাজি সম্পর্কে অবমাননাকর পোস্টের ক্ষেত্রে গ্রেপ্তারের মতো কড়া ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নির্দিষ্ট ধারাতে গ্রেপ্তারিয়া শুরু করার জন্য পুলিশকে निर्देश देवा होच्छे। Any action against BJP Rajya Sabha MP Anant Maharaj, who has been making derogatory remarks against Netaji, and it's there in the public platforms? No, law is equal for everybody, everyone. Police will act according to the BNS. কিন্তু তারপরও বিজেপি সাংসদ অনন্ত মহারাজের বিরুদ্ধে কড়া ব্যবস্থা কোথায়? তাকে এখনো গ্রেপ্তার করা হচ্ছে না কেন? এটার একটা রহস্য। তাহলে কি কোনো একটা বিশেষ শক্তি এইগুলো করাচ্ছে? নিশ্চিতভাবে তার বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা হওয়া উচিত। গোটা দেশবাসী এটাই চাইবে যে কঠোরতম পদক্ষেপ নেওয়া হোক। উনি অ্যাটাক করছেন আমাদের আবেগকে। দিস ইজ ট্রুলি আ পানিশেবল অ্যাক্ট। একবার নয়, নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে একাধিকবার চূড়ান্ত অপমানজনক মন্তব্য করেছেন বিজেপি সাংসদ অনন্ত মহারাজ। নেতাজি দেশের বিরুদ্ধে যুদ্ধ বন্ধু হচ্ছে না, নাই যাবে দেশদ্রোহী সেনা নবা, দেশদ্রোহী সেনা নবা, কোন দেশ স্বাধীন করছে রে? আর কারো বলে সিআই সিরে বলেন নেতাজি। নেতাজি তোমার কোটে কোটে ঢুকে আছে, ডিএনএ টেস্ট করা হবে। নেতাজি ইজ এ ওয়ার ক্রিমিনাল। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরও অনন্ত মহারাজ নিজের অবস্থান থেকে সরেননি। উল্টে সংসদ চত্বরে দাঁড়িয়ে এমন সব নথি দেখিয়েছেন যাকে ইতিহাসবিদরা ভুয়ো বলে দিয়েছেন। এখন সত্য মিথ্যা একটা গভর্নমেন্টকে বলতে হবে। আর এই কথাটা তো জওহরলাল নেহরু বলেছে। আমি তো কাগজগুলো দেখালাম, যদি এটা প্রমাণ আছে তা গভর্নমেন্ট আপনারা দেখান, গভর্নমেন্ট জিজ্ঞাসা করেন যে নোটিফিকেশন জারি করতে বলেন নেতাজি সুভাষচন্দ্র দেশ স্বাধীন করেছে, বাস খতম। বৃহস্পতিবার অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ সম্মান কেড়ে নিয়েছে রাজ্য সরকার, কিন্তু তাতে মোটেই সন্তুষ্ট নন বিরোধীরা। তাদের প্রশ্ন, নেতাজিকে এরকম অসম্মানের পরও কঠোর ব্যবস্থা কোথায়? শুধুমাত্র বঙ্গবিভূষণ কেড়ে নিয়ে বাংলার মানুষের ভাবাবেগকে ক্ষতে পুড়ে দেওয়ার চেষ্টা না করে এই মহারাজের বিরুদ্ধে এই মুহূর্তে অপরাধমূলক কেস দায়ের করা উচিত। এখনই তার রাজ্যসভার সদস্যপদ কেড়ে নিয়ে তাকে জেলে ভরে দেওয়া উচিত। বিজেপি রাজ্য সভাপতি আবার বল ঠেলেছেন দলের সংসদীয় বোর্ডের কোর্টে। এমপি এমএলএ যদি এ ধরনের কাজ করেন, দলের সংসদীয় বোর্ড আছেন, সর্বোচ্চ নেতৃবৃন্দ বিষয়টি দেখছেন এবং দেখবেন। সুভাষচন্দ্র বসুকে নিয়ে আপত্তিকর পোস্টের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে অনন্ত মহারাজের অনুগামী উত্তর দিনাজপুরের চাকুলিয়ার বাসিন্দা কিরণ কুমার দাসকে। কোচবিহার কোতোয়ালি থানার পুলিশও পিন্টু রায় এবং কৃষ্ণ কার্জি নামে দুজনকে গ্রেপ্তার করেছে। নিশিগঞ্জ ফাঁড়ি থানার পুলিশ গ্রেপ্তার করেছে উত্তম বর্মন নামে এক স্কুল শিক্ষককে। কিন্তু যার মন্তব্যে এত নিন্দার ঝড়, মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরও তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে কবে? এদিকে নেতাজি সুভাষচন্দ্র বসুর বিরুদ্ধে অপমানজনক মন্তব্যের প্রেক্ষিতে 6টি এফআইআর দায়ের করা হয়েছে।
108টি আপত্তিজনক পোস্ট সোশ্যাল মিডিয়া থেকে সরানো হয়েছে। বিজেন্দ্র সিংহ, পার্থপ্রতিম ঘোষ ও সুদীপ চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। আবার বলছি, গ্রেফতার যে করা হচ্ছে না বিশ্বনাথ দা, সম্ভবত এর একমাত্র কারণ হচ্ছে রাজনীতি এবং রাজবংশী ভোট। কতদিন আমাদের দেশের রাজনীতিবিদরা শুধু ভোট ব্যাংক ভাববেন? কোচবিহারের পাশাপাশি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, 2 দিনাজপুরে রাজবংশী ভোট আছে, তার জন্য একজন সে দিনের পর দিন নেতাজিকে অপমান করে যাবে প্রকাশ্যে। এটাই কিন্তু হচ্ছে সুমনদা, মানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিয়ে মিম করার জন্য অ্যারেস্ট হয়েছেন, নতুন মুখ্যমন্ত্রীকে নিয়ে সমালোচনা করার জন্য 2 জন এখন পর্যন্ত অ্যারেস্ট হয়েছেন। নরেন্দ্র মোদীর প্রতি সম্মান রেখেই বলছি, শুভেন্দুর প্রতি সম্মান রেখেই বলছি, তাদের থেকে তো কোনো অংশে কম নয় অন্তত নেতাজি সুভাষচন্দ্র বসু। তাদেরকে নিয়ে মানে নরেন্দ্র মোদী, শুভেন্দু অধিকারীর থেকে তো অনেক বড় নেতা আমরা মানি, ওনারাও মানে। তাহলে ওনাদের বিরুদ্ধে মিম করলে যদি অ্যারেস্ট হয়, মানে যারা করেন, তাহলে মানে সুভাষচন্দ্র বসুকে অপমান যারা দিনের পর দিন করছেন তারা কেন অ্যারেস্ট হবেন না? সেই লোকটি অ্যারেস্ট হবে না? সুমনদা, প্রায়ই বিজেপি বলে যে দলের থেকে দেশ বড়। এইখানে যে উদাহরণটা ওনারা রাখছেন সেটা তো মনে হচ্ছে দেশের থেকে দল বড়। এবং দলের সাংসদ একজন যিনি এই ধরনের একেবারে মানে অন্যায় করেছেন, সারা বাঙালির মানে লজ্জা, কলঙ্ক, দেশের জন্য কলঙ্ক, সেই রকম নরেন্দ্রনাথ রায়কে কেবলমাত্র প্রোটেকশন দিচ্ছেন একটা কারণেই, যে ভাই রাজবংশী ভোটটা আমার চাই। বারবার কিন্তু আমি বলছি, নরেন্দ্র মোদী, অমিত শাহ দুজনের রাজনীতি আর আপনার অটল বিহারী বাজপেয়ীর রাজনীতি এক নয়। অটল বিহারী বাজপেয়ী যে নীতিনৈতিকতার রাজনীতি দেখাতেন, সেই নৈতিকতার রাজনীতি কিন্তু আমরা কিন্তু নরেন্দ্র মোদীর মধ্যে দেখতে পাচ্ছি। কারণ সেটা হলো, কয়েকদিন আগে আপনাকে বারবার বলছিলাম যে এই যে কাকনি দস্তিদারদেরকে নিয়ে, মানে যাদের বিরুদ্ধে বিজেপি অভিযোগ করেছিল, কথা বলি, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনা করার জন্য কাউকে গ্রেপ্তার করা হয়েছে, এটা একদম ভুল ধারণা। আপনি আমার শুধু, আপনি ছেড়ে দিন, আপনি আমার শুধু এইটা বলুন, নেতাজিকে দিনের পর দিন এই বলার জন্য একে গ্রেফতার করা উচিত কিনা, এই নগেন্দ্র রায়কে? আজকে আপনার প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায় বলেছেন গ্রেফতার হবে না কেন? আমি আবার বলছি, পরিষ্কার করে বলে দিচ্ছি, ইতিমধ্যেই সরকার তার ব্যবস্থা নেওয়া শুরু করেছে। একটা কথা মনে রাখতে হবে, এই লোকটি একদম পাক্কা অশিক্ষিতের মতো কথা বলেছে। ফলে এই ধরনের লোকগুলোকে অ্যারেস্ট করলে গোটা রাজবংশী ভোট আমাদের বিরুদ্ধে যাবে, এই কথাগুলো আবার রাজবংশী সমাজকে অপমান। তারা এইরকম লোকের কথাই চলে না। আমার পরিষ্কার যে ইতিমধ্যে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে এবং ডেফিনেটলি এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, একটু অপেক্ষা করতে হবে। আমি বলছি অনির্বাণ অনেকক্ষণ ধরে বলতে চাইছে, কিন্তু আমার মনে আছে, আসছি, তাতে কি আছে? আমি বলছি আমার মনে আছে যে একবার তখনও বিজেপির এমপি মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে গিয়ে সবার আগে তার সঙ্গে বাড়িতে চলে গেলেন। আমি বলছি তখনও ব্যাখ্যা হয়েছিল দিয়েছে বিজেপির এমপি। আসল হচ্ছে ভোট, নেতাজি অপমানটার কাউন্টই হয় না। একটা কথার সঙ্গে একদম একমত, সেটা হচ্ছে এই অনন্ত মহারাজের কথা রাজবংশী সমাজ উঠবে বসবে, এটা হতে পারে না। আমি মনে করি না রাজবংশী সমাজ নেতাজির অপমান তারা মেনে নিচ্ছে। কিছু চেলা চামুন্ডা থাকতে পারে, বৃহত্তর রাজবংশী সমাজ মোটেই এরকম নয়। এক, দ্বিতীয় কথা, এই অনন্ত নেতাজি সুভাষকে দেশদ্রোহী সম্ভবত যে নগেন রায় বলো, মহারাজ নগেন রায়, কারেক্ট। এটা হচ্ছে দ্বিতীয় ব্যক্তি। প্রথম যিনি বলেছিলেন তার নাম শ্যামাপ্রসাদ মুখার্জি। একদম ডায়েরিতে লেখা আছে, তার ডায়েরিতে লিখেছে, তার অধ্যাপক। তাহলে একজন এমপিকে অ্যারেস্ট করার জন্য বাড়তি মাত্র একটা জিনিসই করতে হয়, সেটা হচ্ছে স্পিকারকে জানাতে হয় যে এই কেসের এত নম্বর ধারার এই কেসে গ্রেপ্তার করা হয়েছে। আমি এমএলএ কে অ্যারেস্ট করেছি, আমার অভিজ্ঞতা থেকে বলছি, এক্সট্রা কিছু করতে হয় না। আলাদা করে কোনো নির্দিষ্ট আইন নেই যে এমএলএ এমপিকে অ্যারেস্ট করতে হবে। যদিও এই ঘটনা যদি বলুন, যদি এমপি পার্লামেন্টের মধ্যে থাকে তখন তাকে গ্রেপ্তার করার জন্য স্পিকারের পারমিশন নিতে হবে। কিন্তু পার্লামেন্টের বাইরে যদি থাকেন
কোনো অনুমতি দরকার নাই। জানাতে হবে। এ তো দেশবাসীকে অপমান। আমি বলছি আমি এইবার যে কয়েকটা বাক্য পড়ব, এগুলো যদি নাও হতো এই একই রকমভাবে এই গ্রেফতারের দাবি করতাম। কিন্তু আনন্দবাজার পত্রিকা, যার অংশ এবিপি আনন্দ, 100 বছর আগে তারও বেশিতে যখন সৃষ্টি হলো, সেখানে সুভাষচন্দ্রের একেবারে স্পষ্ট ভূমিকা ছিল। আমি দ্রুত সুবর্ণ বসুর আনন্দবাজার পত্রিকা ও সমসময়ের শতকথা থেকে ছোট্ট কয়েকটা লাইন পড়ি। দৈনিক আনন্দবাজার পত্রিকা প্রকাশের প্রথম দিনের সঙ্গে যুক্ত ছিলেন পাতিরাম পাকিজা। এই পত্রিকার সঙ্গে তাকে যুক্ত করেছিলেন স্বয়ং সুভাষচন্দ্র বসু। সুভাষচন্দ্র বসু যখন চিত্তরঞ্জন দাস প্রকাশিত ফরওয়ার্ড পত্রিকার ম্যানেজার ছিলেন, তখন পত্রিকার একমাত্র বিক্রেতা অর্থাৎ এজেন্ট ছিলেন উগ্র সিং। পাতিরাম পাকিজা ছিলেন তারই সহকারী। তার কথা থেকে পাওয়া যাচ্ছে, কোট আনকোট, সুভাষবাবু আমাদের একদিন ডেকে বললেন, আমাদেরই দলের এক বন্ধু সুরেশ মজুমদার 1 পয়সা দামের সান্ধ্য পত্রিকা বার করছেন। আমার ইচ্ছে ফরওয়ার্ডের মতো তুমি সুরেশের পত্রিকার বিক্রির ব্যাপারটা দেখাশুনো করো। তারপর অবশেষে 1328 বঙ্গাব্দের 29শে ফাল্গুন, ইংরেজির 1922 খ্রিস্টাব্দের 13ই মার্চ বাংলা সংবাদপত্র প্রকাশনার ইতিহাসে অবিস্মরণীয় একটা পর্যায় শুরু হলো। দোল পূর্ণিমার দিন পুরোপুরি লাল কালিতে ছাপা 4 পাতার কাগজ বেরোলো, আনন্দবাজার পত্রিকা। আমি বলছি এই অংশটা, এই ব্যক্তিগত প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগটা না থাকলেও আজকে যা বললাম প্রত্যেকটা একই কথা বললাম, কিন্তু এটা শুধুমাত্র বাঙালি হিসেবে না, ভারতবাসী হিসেবে আমাদের প্রত্যেকের প্রশ্ন, কেন এই সাংসদকে গ্রেফতার করা হবে না? এবং সৌভাগ্যের বিষয়, সেই প্রশ্ন বিজেপির দলের ভেতর থেকে উঠতে শুরু করেছে। আবার বলছি, প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায় হুবহু এই প্রশ্নই তুলেছেন। শুধু বঙ্গবিভূষণ কেড়ে নেওয়া নয়, কেন গ্রেফতার হবে না ওই নগেন্দ্র রায়? প্রথম যেটা করা উচিত হলো ওকে দল থেকে বার করে দেওয়া উচিত, এই অনন্ত মহারাজকে। নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো দেশনায়ক সম্পর্কে বিজেপির সাংসদ অনন্ত মহারাজের মন্তব্য ঘিরে নিন্দার ঝড় উঠেছে। কঠোর শাস্তিতে সরব বিভিন্ন মহল। এবার অনন্ত মহারাজের বিরুদ্ধে কড়া পদক্ষেপের সওয়াল করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায়। এই মহারাজ যে কথাগুলো বলছে, এগুলো তো শুধু আপত্তিজনক কথা নয়, চরম আপত্তিজনক কথা নয়, এগুলো মূর্খের মতন কথা। বঙ্গবিভূষণ কেড়ে নেওয়া হয়েছে, আরও কিছু কঠোর পদক্ষেপ নেওয়া উচিত। এত মূর্খ যে এভিডেন্স মানে কি তা পর্যন্ত জানে না। প্রথম যেটা করা উচিত হলো ওকে দল থেকে বার করে দেওয়া উচিত, এই অনন্ত মহারাজকে। অনন্ত মহারাজকে তো বিজেপির সদস্য করা হয়েছে, সেই সদস্যতা খারিজ করে দেওয়া উচিত। ধরে রাখবে কি পিছিয়ে রাখবে, ওরাই তো করেছে। আর ওই তো শুভেন্দু অধিকারী বলেছিল তো, অনন্ত মহারাজের আশীর্বাদ আমার মাথার উপর আছে বলে তো আজকে আমি মুখ্যমন্ত্রী হতে পেরেছি, এটাও তো বলেছিল, এটাও তো বলেছিল নর্থ বেঙ্গলে যে অনন্ত মহারাজের আশীর্বাদ আছে, আমি আগামী দিনে মুখ্যমন্ত্রী হব, এটাও তো বলেছিল শুভেন্দু অধিকারী। নেতাজি সম্পর্কে অবমাননাকর পোস্ট নিয়েই বুধবারই হুঁশিয়ারি দিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী। যারা সোশ্যাল মিডিয়াতে নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কিত অপমানজনক মিথ্যা অপপ্রচার করার দুঃসাহস দেখিয়েছেন, ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী সেকশনে কেস হবে। কিন্তু অনন্ত মহারাজের বিরুদ্ধে গ্রেপ্তারের মতো কড়া ব্যবস্থা নেওয়া হবে কবে? এই প্রশ্নের আবহেই আবার বীরভূমের রামপুরহাটে দেখা গেল এই ছবি। রামপুরহাটে নেতাজি সুভাষচন্দ্র বোস রোডের নাম বদলের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। ভাইরাল হওয়া এই ছবিতে দেখা যাচ্ছে গেরুয়া বোর্ডে লেখা রয়েছে নতুন নাম ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি রোড। তার সামনে দাঁড়িয়ে রয়েছেন রামপুরহাটের বিজেপি বিধায়ক ধ্রুব সাহা, সঙ্গে রয়েছেন রামপুরহাট পুরসভার তৃণমূলের চেয়ারম্যান সৌমেন ভকত। বিজেপি আরএসএসের যে সংস্কৃতি, তারা স্বাধীনতা আন্দোলনকে তারা স্বীকার করে না। স্বাধীনতা আন্দোলনের ইতিহাসকে পরিবর্তন করাই হচ্ছে তাদের একমাত্র লক্ষ্য। যারা নেতাজি সুভাষচন্দ্র বসুকে তেজোর কুকুর বলেছিল, কোন সিপিএম? যারা নেতাজি সুভাষচন্দ্রকে হিটলারের দালাল বলেছিল, তাদের কাছ থেকে নেতাজি সুভাষচন্দ্রের সম্মান রক্ষার জ্ঞান আমাদেরকে নিতে হবে। পৌরসভার চেয়ারম্যান উপস্থিত থেকে রাস্তাটাকে আমাদের ফাঁকা আছে বলেছিলেন বলেই নামকরণ করা হয়েছে। যদিও পুরো চেয়ারম্যান আবার অন্য কথা বলছেন।
বিজেপির তরফ থেকে একটা বলেছিল রাস্তাটার নামকরণ শ্যামাপ্রসাদের নামে নামকরণ রাস্তা করবেন, সেই প্রপোজাল আমাদের কাছে এসেছিল। এখন পর্যন্ত যেমন যে রাস্তা আছে সেই রাস্তার নামকরণই আছে। পৌরসভার তরফ থেকে এখনো পর্যন্ত নামকরণ পরিবর্তন এখনো পর্যন্ত কোনো কিছু হয়নি। রাস্তার পুরনো নাম ফেরানোর দাবিতে পুরসভা ও রামপুরহাট মহকুমা শাসকের কাছে ডেপুটেশন দিয়েছে সিপিএম। কৃষ্ণেন্দু অধিকারী ও ভাস্কর মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।